আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ঈদ যাত্রার দ্বিতীয় দিন ট্রেনে কিছুটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সব ট্রেনই ছেড়েছে সময় মতো, এতে সন্তুষ্টি জানান যাত্রীরা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, দ্বিতীয় দিন প্রায় 1.5 লাখ যাত্রী পরিবহন করছে রেল। এদিকে টিকিট কালোবাজারি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিকুল আলম। জানাচ্ছেন বিস্তারিত। রেলে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে রেলওয়ে। তবে শিডিউল বিপর্যয় ও ট্রেনের ছাদে ভ্রমণ নিয়ে বাড়তি সতর্কতা থাকলেও শঙ্কা থেকেই যাচ্ছে। দ্বিতীয় দিনের ঈদ যাত্রায় কিছুটা সন্তুষ্টি জানিয়েছেন যাত্রীরা। গতবারের তুলনায় একটু ভালো দেখেছি আর কি, যাত্রীদের অত এক নাই আর কি, জ্যাম জট একটু কম, স্ট্যান্ডিং টিকিটগুলো প্রচুর দেয়। তারপর সবাই মিলে একসঙ্গে ঈদ করবো, এটা আলহামদুলিল্লাহ। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, শিডিউল বিপর্যয় ও ট্রেনের ছাদে ভ্রমণ নিয়ে বাড়তি সতর্কতার ব্যবস্থা নিয়েছেন তারা। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছেন তারা। আন্তনগর সহ আমাদের দুটি স্পেশাল সহ 69 জোড়া ট্রেন ঢাকা আসা যাওয়া করবে এবং এই ট্রেনগুলোতে করে টোটাল 1 থেকে 1.5 লক্ষ লোক ঢাকা ছাড়তে পারবে আজকে। কমলাপুর রেল স্টেশনে নিরাপত্তা পর্যবেক্ষণে এসে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, যাত্রীদের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। এদিকে ঈদ যাত্রায় পুলিশের তৎপরতা নিয়ে গাবতলীতে আইজিপি জানান, সড়ক পথে ফিটনেসবিহীন গাড়ি চললেই ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে, মেয়াদ উত্তীর্ণ গাড়ি যানবাহন চলাচল করবে না। যদি চলাচল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশ জুড়ে ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানান আইজিপি। ড্রাইভাররা নিজেরা না চালিয়ে হেল্পারদের। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় গণপরিবহন ও মানুষের চাপ রয়েছে, তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশের ওসি জানান, মহাসড়কের চন্দ্রা এলাকা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে বিভিন্ন স্থানে যানবাহনের ধীর গতি রয়েছে। সড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, পশু ও পণ্যবাহী পরিবহন চলাচল করছে। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, আর ভাড়া হচ্ছে আমরা বেশি চাইতেছে, আর গাড়ি যেহেতু অ্যাভেলেবল না, সেই জন্য গাড়ি ওরাও ওই সুযোগটা গ্রহণ করছে আর কি। প্রত্যেকবার আপনার ঢাকা রংপুর যে মহাসড়ক চন্দ্রা আছে, এখানে বরাবরই এরকম সমস্যা হয়। গাড়ির ভাড়া 860 টাকা বা 800, সেখানে 1000 টাকা করে গাড়ি চাচ্ছে। আমরা জেনারেল ভাড়া আসলে আমাদের 600 টাকা, কিন্তু এখানে আমাদের কাছে ভাড়া চাচ্ছে 1400 টাকা, 1500 টাকা, 1600 টাকা প্লাস। ঈদের আর 3 দিন বাকি থাকলেও এখনও জমে ওঠেনি পশুর হাট। পর্যাপ্ত পশু আমদানি থাকলেও ক্রেতার শূন্যতায় বেচা বিক্রি তেমন শুরু হয়নি। শুক্রবার থেকে বিক্রি জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। এদিকে গাবতলী পশুর হাট পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, সড়কে কেউ পশুর হাট বসালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, চড়া দাম হাঁকিয়ে লাভ নেই, 22 লাখ পশু উদ্বৃত্ত আছে। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঈদুল আজহার আর বাকি 3 দিন। হাটে অনেকটা অলস সময় পার করছেন ব্যাপারীরা। বিশেষ করে বড় সাইজের গরুর বিক্রি একেবারেই কম। পছন্দের কোরবানির পশু কিনতে পারলেও দাম চড়া বলে জানিয়েছেন ক্রেতারা। আল্লাহর পক্ষ থেকে কোরবানি দেব, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। বলে মানুষ সস্তা, কিন্তু সস্তা না। বিক্রেতারা বলছেন, রাজধানীতে ঈদের 1-2 দিন আগে বড় সাইজের গরু বেশি বিক্রি হয়। বৃহস্পতিবার রাত থেকে জমে উঠতে পারে পশুর হাট। লিয়া বলি বলে নাই, দেখা বলি বলছে কম বেশি করে। 1-2 দিন আগে গরু বেচা কিনা হয়, ক্রেতা আসে না, দাম বলতে দাম চাইতেই পারিনি। গাবতলী হাটে একটি গরু রাখতে বিক্রেতাকে গুনতে হচ্ছে 10 থেকে 18,000 টাকা পর্যন্ত। যদিও ইজারাদাররা বলছেন, স্থায়ী হাটের জায়গায় গরু বাঁধতে কোনো টাকা দেয়া লাগছে না। তবে ব্যক্তি মালিকানাধীন জায়গায় কিছু টাকা ভাড়া নিচ্ছেন জায়গার মালিক। 5টা গরু নিয়ে এসেছি, আমার প্রায় 3 লক্ষ টাকা আমার এখানে খরচ। এক একটা গরু বাঁধতে 15,000 দেওয়া লাগছে। পিছিয়ে যে জায়গাগুলো আছে সেগুলো তো আমাদের নিজস্ব না, সেটা মানুষের আয়ত্তে আছে, তারা নিজস্ব জায়গা ভাড়া দিচ্ছে।
গাবতলী হাট পরিদর্শনে এসে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। চাঁদাবাজি করার জন্য কেউ যদি প্রস্তুত হয়, তবে করতে যদি কেউ চায়, তারা যাতে প্রস্তুত হয়ে আসে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান জানিয়েছেন, যারা কৌশল করে কিংবা ছলচাতুরির মাধ্যমে কোরবানির পশুর দাম চড়া হাঁকাচ্ছেন তাদের মাথায় হাত পড়তে পারে। গরুর দাম চড়া হাঁকাইতে পারে, কিন্তু দিন শেষে অ্যাট দি এন্ড অফ দি ডে ওদের কিন্তু মাথায় হাত পড়বে। এদিকে খামারবাড়িতে কোরবানির পশুর হাটে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, রাজধানী তেজগাঁও টেকনিক্যাল মাঠের গরুর হাট থেকে আমাদের সহকর্মী আর বাদল যোগ দিচ্ছেন আমাদের সাথে। বাদল, কোরবানির তো আর মাত্র 3 দিন বাকি, এদিকে আপনি আছেন পশুর হাটে, তো একটু জানান যে কি অবস্থা দেখছেন ওখানকার হাটে, পশু বেচা বিক্রির কি অবস্থা, ক্রেতারা কি বলছেন, দাম নিয়ে তারা কি বলছে, কেমন পশু আমদানি আছে, সব মিলে বিস্তারিত জানাবেন। ফাহমিদা, প্রচুর পশু আমদানি রয়েছে হাটে। এই হাটের যে আমরা যে জায়গাটিতে রয়েছি এখন, যদিও রাত প্রায় 11টা বাজে, হাটে যদি দেখায় আপনাকে ক্যামেরা পার্সনের মাধ্যমে যে হাটে মানুষের কমতি নেই, মানুষের ঢল নেমেছে এবং কেনার জন্য, গরু কেনার জন্য অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে। এখানে অনেকে ফ্যামিলি সহ এসেছেন গরু কেনার জন্য, দাম করার জন্য। অনেকে কিনছেন, অনেকে দাম করছেন, কিন্তু অনেকের বনিবনা হচ্ছে না। সবারই অভিযোগ যে দাম একটু বেশি। আপনি কোন গরুটার দাম করলেন এবং কত চেয়েছেন? এই গরুটা, এই হরিয়ানা গরুটা আমি কিনতে চাচ্ছি। হ্যাঁ, কত দাম? এটা আমি 3.5 লক্ষ টাকা বলতেছি। 3.5 লক্ষ টাকা হলে আমি এটা নেব। এই গরুটা, এইটা। ওনারা কত চেয়েছে? আপনারা কত চাচ্ছেন এটা? বলে দিচ্ছি 6 এর কম গরু দেওয়া যাবে না। 6 লাখ। ফাহমিদা, শুনছিলেন যে হাটে প্রচুর গরু রয়েছে, কিন্তু এটি বড় সাইজের গরু, ছোট সাইজের গরু কিন্তু আমরা দেখছি যেগুলো যে লাখের নিচে গরু নাই বললেই চলে। 2-1টি হয়তো লাখের নিচে আছে, কিন্তু বিভিন্ন যে সাইজের গরুগুলো রয়েছে সবগুলোর দামই মোটামুটি লাখের উপরেই। ক্রেতারা বলছেন যে এবারে গরুর সরবরাহ ভালো থাকলেও গরুর দাম অনেক বেশি। এটি আসলে ক্রেতারা এরকম অভিযোগ করছিলেন। এছাড়া এই হাট এখান থেকে রাস্তার উপরে ছড়িয়ে গেছে এবং মেরাদিয়া যে হাট রয়েছে সেটি বনশ্রী এলাকা পর্যন্ত ছড়িয়ে গেছে। অর্থাৎ হাটের কোনো সীমাবদ্ধ গণ্ডি নেই, যে কারণে আবাসিক এলাকায় যারা বসবাস করছেন এই গরুর হাটের কারণে তারা যানজটের মধ্যে পড়ছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন। তো এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আসলে গরুর হাট চলছে, পশুর হাট চলছে এবং এখন রাতে অনেক ক্রেতা এসেছেন এবং দামাদামি করে অনেকে গরু কিনছেন। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীতে স্থায়ী হাটের পাশাপাশি অস্থায়ী পশুর হাটের দেখা মিলেছে। রাজধানীতে অবৈধ পশুর হাট না বসাতে ডিএমপি সতর্ক করলেও তা মানা হয়নি। অভিযোগ রয়েছে, অস্থায়ী পশুর হাটের বর্ধিত অংশ গিয়ে ঠেকেছে আবাসিক এলাকায়। এতে আশেপাশের সড়কগুলিতে তৈরি হয়েছে যানজটের। বিস্তারিত জানাচ্ছেন মাহিন আরাফাত। বাঁশের খুঁটির পর খুঁটিতে বাঁধা কোরবানির পশু দেখে মনে হবে সুসজ্জিত কোনো হাট, কিন্তু ভুল ভাঙবে পরক্ষণেই। মূলত রাজধানীর মেরাদিয়ায় আবাসিক এলাকার অলিগলিতে বসেছে এমন হাট। অভিযোগ রয়েছে, মেরাদিয়া বাজারের পাশের অস্থায়ী হাটের ব্যাপ্তি ছড়িয়েছে আবাসিক এলাকার মধ্যেও। অনুমতি না থাকলেও মেরাদিয়া বাজার থেকে 10তলা মার্কেট হয়ে দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত সড়কের দুপাশে তোলা হয়েছে কোরবানির পশু। পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় দুর্গন্ধ ও মশার উপদ্রবে দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। সমস্যা তো অবশ্যই হয়, বিশেষ করে দিনের বেলা মানুষ আসা যাওয়া বা বাসার নিচে এরকম হাট বা যারা পেশেন্ট থাকে বাসায় তাদের জন্য সমস্যাগুলো হয়। এত আবাসিক এলাকার মধ্যে গরু, তারপর রিক্সা চলাচল করতে পারে না, গাড়ি আছে, মানুষজন আছে। কুরবানিটা শেষ হবে তখন মশা বাড়বে, তারপর হচ্ছে আরো গন্ধ, তারপর যখন ময়লা টয়লা ঘাস টাস তখন সহজে পরিষ্কার হয় না। অন্যান্য হাটের তুলনায় খরচ কম হওয়ায় এখানে আসেন অনেক ব্যাপারীরা। তবে স্থায়ী হাটের মতো সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগ তাদের। রয়েছে খাবার ও পানির সংকট। এখানে থাকার কষ্ট একটু বেশি, গাড়ি ঘোড়া চলছে তো এই জন্য গরু বাছুর ঠেলাঠেলি করে একটু অসুবিধাই হচ্ছে। একটা বাথরুম নাই, বাথরুম করতে পারি না,
খানা খেবার গেলে পরে ঠিক মতে খানা পিনা খাওয়া যায় না। বিভিন্ন সমস্যার কথা স্বীকার করলেও ইজারাদারের দাবি আবাসিক এলাকা হলেও সবার সহযোগিতায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি। যেহেতু এটা সরকারিভাবে ফজলুল তাপস সাহেবের মেয়রের নির্দেশনা হয়েছে, তা আমারও কিছু দায়িত্ববোধ থাকবে যে ওনার নির্দেশনা আমারও মানতে হয়। ফজলুল তাপস ভাইকে আমরা আবারও ধন্যবাদ জানাই এই হাটটা দেওয়ার জন্য। জনদুর্ভোগ নিরসনে আবাসিক এলাকা থেকে নির্ধারিত খোলা জায়গায় কোরবানির পশুর অস্থায়ী হাট স্থানান্তরের দাবি এলাকাবাসীর। মাহিনা আরাফাত, RTV, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে 8 দিনের রিমান্ডে পাঠান। এর আগে এই মামলায় সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া, ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভুইয়া ও সিলাসির রহমানকে 2 দফায় 13 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মিন্টু সহ আর অন্যান্য অনেকেই জড়িত আছে, কারণ এটা যারা এই যে অপহরণ মামলায় যারা গ্রেপ্তার হয়েছে তারা আদালতে স্বীকৃতিমূলক তারা জবানবন্দি দিয়েছে। মিন্টুর নামটা এসছে যে তার সম্পৃক্ততা পাওয়া গেছে, যার দরুন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে এবং আদালত 8 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। সংসদে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান সহ 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় 15 জন সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকার যে তথ্য প্রধানমন্ত্রী দিয়েছেন তাতে তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন তিনি। ফখরুল বলেন, 21শে আগস্ট বোমা হামলা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক রহমানকে বিএনপির কয়েকজন নেতাকে যুক্ত করা হয়েছে। ফখরুলের দাবি, জাতীয়তাবাদী নেতৃত্বকে দুর্বল এবং গণতন্ত্রকে বিপন্ন করতে তারেক রহমানকে চার্জশিটভুক্ত করে তার ভাবমূর্তি বিনষ্ট করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র করছে সরকার। আগামীকাল শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এবছর সারা বিশ্ব থেকে প্রায় 20 লাখ মুসলমান হজ পালন করবেন, আর বাংলাদেশ থেকে হজ পালন করবেন 85,257 জন। শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনায় কঙ্কন নিক্ষেপ, মাথা মুন্ডন, সাফা মারওয়া সাই, তাওয়াফ, দমে শকর আদায়ের মাধ্যমে মঙ্গলবার শেষ হবে 5 দিনের হজের কার্যক্রম। এবার আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কল আল মুকাইগলি। একই সঙ্গে তিনি মসজিদে নামিয়াতেও নামাজ পড়াবেন। এবার একটি শোক সংবাদ। আরটিভির উপবার্তা প্রধান মামুনুর রহমান খানের মা ফেরদৌস আরা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8:30টার দিকে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রাজধানীর মিরপুর সাংবাদিক আবাসিক এলাকা মসজিদে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে ঘোড়ামারা ক্রিকেট ক্লিনিক মাঠে দ্বিতীয় জানাজা শেষে কাদিরগঞ্জ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালে তিনি 2 ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্বাধীনতার 5 দশক পরেও বাংলাদেশের অর্থনীতির ভিত্তিগুলো খুবই নড়বড়ে। যেখানে সরকারের আশ্বাসের সঙ্গে প্রত্যাশার কোনো মিল নেই, এমন বাস্তবতায় প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের কিংবা ব্যবসায়ীদের জন্য হয়নি, গুরুত্ব পেয়েছে কেবল সরকারি কর্মকর্তাদের বেতন। সকালে ইআরএফ আয়োজিত বাজেট আলোচনায় এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে বিটিএমএ সভাপতি জানান, রাজস্ব বোর্ড ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলেও কর নির্ধারণ করে নিজেদের মতো। সেলিম মালিকের রিপোর্ট।
তখন দেখা যাবে সেটা কি অবস্থায় আছে। কেমন হলো 2024-25 অর্থ বছরের বাজেট? গবেষক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতামত জানতে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ-এর এই সংলাপ। মনোযোগ দিতে হয় আমাদেরকে হয়তো। এতে বিআইডিএস এর গবেষক মঞ্জুর হোসেন জানান, এবারে বাজেট অর্থনীতিকে টিকিয়ে রাখার, প্রবৃদ্ধির নয়। এই বছরটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আনয়নের বছর। সেই ক্ষেত্রে গ্রোথটা যদি কম হয় আমার মনে হয় না আমাদের কোনো সমস্যা আছে, কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই গ্রোথ আর কখনোই অ্যাচিভ করা যাবে না সামনের দিনগুলোতে। বাজেটের আগে কর ব্যবস্থা নিয়ে বিভিন্ন শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে রাজস্ব বোর্ডের সংলাপের বিষয়ে বিটিএম এর সভাপতি জানান, এতে আদতে কোনো কাজ হয় না। আলোচনার জন্য আলোচনা করার চেষ্টা এই কারণে ডাকা হয়, কিন্তু আমাদের কোনো আলোচনার পরামর্শই, সেটা ব্যবসায়ী বলি, পেশাজীবী বলি, বুদ্ধিজীবী বলি, আমরা যে কথাই বলি না কেন, ওই এনবিআর যেটাকে ভালো বোঝে সেটাই তারা লেখে এবং করে। সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের মতে এবার বাজেটে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বার্থের অংশ নেই। এই বাজেটটা আমি বলবো না যে একটা সার্বিকভাবে একটা বাংলাদেশের মতো একটা সভারেন স্টেটের একটা বাজেট হওয়া দরকার। এটা গতানুগতিকভাবে যে বাজেট দিয়েছে রুটিন এটাই। স্বাধীনতার 50 বছরও দেশের ভিত্তি মজবুত হয়নি জানিয়ে তিনি বলেন, এখানে আশ্বাসের সঙ্গে প্রত্যাশার মিল নেই। পিলারগুলো কি? ব্যাংক, বাজার, স্টক মার্কেট, এইগুলো, তারপর রেগুলেটরি বডিজগুলো, নিয়ন্ত্রণের মতো, এইগুলো হলো আমাদের অন্যান্য, এগুলো সবই দুর্বল। তা আপনি ইমপ্লিমেন্ট করবেন কী দিয়ে? অর্থাৎ সবচেয়ে বড় জরুরিটা হলো এখন আমাদের খুব প্রায়োরিটি সেক্টরে আসা। ব্যাংক খাতের উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকে আরও শক্তিশালী হতে হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। আবারও সীমান্তের মিয়ানমার অংশে বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ সদর, সাবারাং ও সেন্ট মার্টিন ইউনিয়ন। ফলে এসব এলাকায় লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ভোররাত থেকে মিয়ানমারের মংডু এলাকায় জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গ্রুপের তুমুল সংঘাত চলছে। স্থানীয়রা জানায়, মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপে প্রতিনিয়ত কেঁপে উঠছে এসব এলাকা। ঈদুল আজহাকে সামনে রেখে এমন ঘটনায় উদ্বেগ বাড়াচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা নূর মোহাম্মদ জানান, সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের জলসীমায় যুদ্ধ জাহাজ অবস্থান করছে বলে শোনা যাচ্ছে। তবে কক্সবাজারের সেন্ট মার্টিনে খাদ্য সংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে একই পরিবারের 3 শিশুর মৃত্যু হয়েছে। বিকালে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এই দুর্ঘটনা হয়। মৃত নুসরাত রামকৃষ্ণপুর গ্রামের মান্নাস আলীর মেয়ে। এছাড়া মান্নাসের ভাই রফিকুল ইসলামের 8 বছর বয়সী মেয়ে সানিয়া ও 6 বছরের ছেলে মাহাদিও মারা গেছে। ফুলপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, পুকুরের পানিতে খেজুর কুড়াতে গিয়ে তারা পানিতে পড়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পর 3 শিশুর মৃতদেহ পুকুরে ভেসে ওঠে। এদিকে শিশু 3টির মৃত্যুতে তাদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফ্যাশন ও মডেলিং বিষয়ক ফেস অব বাংলাদেশ 2024-এর গ্র্যান্ড ফিনালে। সন্ধ্যা রাজধানীর তেজগাঁয়ে আলোকি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ফ্যাশন শিল্পের সাথে সংযোগ বৃদ্ধি ও নতুন মডেল তৈরির লক্ষ্যেই এ অনুষ্ঠান। ফেস অব বাংলাদেশ হিসেবে পুরুষ ক্যাটাগরিতে জারিফ সাবা এবং নারী ক্যাটাগরিতে আকলিমা আতিকা ও দিল আফরোজকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ফেস অব বাংলাদেশের বিজয়ীরা এশিয়ার 27টি দেশের সেরা মডেলদের সাথে কোরিয়ায় এশিয়া মডেল ফেস্টিভ্যাল ফেস অব এশিয়াতে অংশগ্রহণ করবে। ইতালিতে G7 জোটের দেশগুলোর নেতাদের নিয়ে শুরু হয়েছে সম্মেলন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে 15 জুন পর্যন্ত। সম্মেলনে জোটভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান ছাড়াও আরও কয়েকটি দেশের নেতারা অংশ নিয়েছে। সম্মেলনে ইউক্রেনের জন্য তহবিল বাড়ানো ছাড়াও চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা একযোগে মোকাবেলার বিষয়টির প্রাধান্য পাচ্ছে। এছাড়া ইউক্রেনকে $50 বিলিয়ন ঋণ দেওয়ার পরিকল্পনায় সম্মত হওয়ার ঘোষণা এবারে G7 সম্মেলন থেকে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্মেলনে অন্যান্য আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে গাজা অভিবাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তা। 2023 সালে বিশ্বজুড়ে 12 কোটি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। বুধবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গেল বছরের এপ্রিল থেকে চলা সুদান সংকট, কঙ্গো ও মিয়ানমারের গৃহযুদ্ধ
ও জলবায়ুজনিত কারণে বাস্তুচ্যুতির সংখ্যা সকল রেকর্ড ছাড়িয়েছে। এছাড়া ফিলিস্তিনে গাজা উপত্যকায় বাস্তুচ্যুত লোকের সংখ্যা 17 লাখ, যা দেশটির মোট জনসংখ্যার 75%। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি বাস্তুচ্যুতির সংকটে আছে সিরিয়া। দেশটির মোট বাস্তুচ্যুত লোকের সংখ্যা 1,38 লাখ। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।